প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বের হ আমার বাসা থেকে। তোর মতো ছোট লোকের বাচ্চা আমাদের বাড়িতে থাকতে পারে না। যা ইচ্ছা বলেন, আমার মা বাবাকে গালি দিবেন না। বের হ তুই। তোর সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? যদি আমি টাচ না করতাম তাইলে কি হতো সেটা না হয় সিসিটিভি ফুটেজ দেখে জেনে নিবেন। আর আপনার এখানে পড়েছিলাম শুধুমাত্র আমার বাবার কথায়। কথা না বলে বের হ। আমিও বেরিয়ে গেলাম। আমার পরিচয়, আমি সাদমান আদ্দিন প্রতীক। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছি। পেশায় একজন এথিক্যাল হ্যাকার। বাবা সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। যার সাথে এতক্ষণ কথা হলো সে আমার আপন চাচাতো বোন নীলাদ্রি। বড়লোক বাবার একমাত্র মেয়ে। চাচা বাসায় নেই, এই জন্য বাবা ওখানে পাঠিয়েছিল। কাল রাতে একটা পার্টিতে নীলাদ্রি অনেক ড্রিঙ্কস করে, তারপর আবার আমার সাথে বেশি ক্লোজ হওয়ার ট্রাই করছিল, তাই ওকে বাধ্য হয়ে চড় মেরেছিলাম। সকালে নীলাদ্রিকে ওর ফ্রেন্ড বলে, কাল রাতে ওই সামান্য সরকারি কর্মকর্তার ছেলে হয়ে তোকে থাপ্পড় মারলো? নীলাদ্রি সব না জেনে আমাকে ওই কথাগুলো বলল। আমি বাসায় গেলাম, সেখানে বেরিয়ে যাবার বাসা থেকে। আমি আবার কি করলাম? কালকে তুই নীলাদ্রির সাথে অসভ্যতামি করেছিলি। বাবা এগুলো কথা শেষ হওয়ার আগেই, এই মুখে আমাকে বাবা বলে ডাকবি না। মা তুমি তো বিশ্বাস করো। কি বিশ্বাস করব? ওর বাবা কল দিয়ে বলল, ও কান্না করে ওর বাবার কাছে বলেছে। আমি ওকে জিজ্ঞাসা করতেও ও তাই বলল। এত কথা বুঝি না, তুই এখনই বাড়ি ছেড়ে চলে যা, না হলে আমাদের মরা মুখ দেখবি। আজ কারো কথায় বের করে দিচ্ছ, দাও। কিন্তু নিজের ছেলের প্রতি তোমাদের বিশ্বাস দেখে অবাক হলাম। এমন দিন হয়তো আসবে না যেদিন আমাকে খুঁজবা, আর খুঁজলেও হয়তো পাবা না। শুধু সার্টিফিকেটস গুলো নিয়ে চলে এলাম। প্রতীক উদ্দেশ্যহীনভাবে চলছে তো চলছেই। হঠাৎ দেখে একজন নার্স কান্না করছে। কি হয়েছে? আজ ও নেগেটিভ গ্রুপে রক্ত লাগবে। অনেক কষ্টে পেয়েছিলাম, এখন তার নষ্ট হয়ে গেল। আমার চাকরি আর থাকবে না। আমার ছেলেটাকে কে দেখবে? আমার ব্লাড গ্রুপ সেম। তাও একজনের হবে না, 2 ব্যাগ লাগবে। সমস্যা নেই, মা বাবার কাছে তো কোনো কাজের না। যদি কারো জীবন বাঁচাতে পারি তাও ভালো। আচ্ছা চলুন। হাসপাতালে গিয়ে রক্ত দিলাম, তারপর 2 দিন রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম। কিন্তু হাসপাতালে থেকে গেছে আমার ডায়েরিটা, যেখানে আমার জীবন লেখা আছে। আর ভাগ্য, ডায়েরিটা গিয়ে পড়লো নীলাদ্রির হাতে। সে হয়তো কোনো কারণে হাসপাতালে গেছিল। ডায়েরিটা নীলাদ্রি খুব ভালোভাবে চেনে, তাই সে সেটা নিয়ে গেল। রাতে ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, মানুষের জীবন যত সুখময় দেখতে, তার চেয়ে অনেক বেশি দুঃখ সে পায়। পরের পাতায়, আজ আমার মা বাবা আমাকে প্রথমবার মারল, কারণ আমি নাকি চোর। এই চোর হয়েছিলাম বড় চাচার জন্য। তিনি অসুস্থ, চিকিৎসা করাতে অনেক টাকার দরকার আর্জেন্ট, তাই বাবার ড্রয়ার থেকে 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা করালাম। আমার মা বাবা সবার সামনে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারা এই চোরকে আর চায় না। মা তো কথায় কথায় বলে, তুই মরতে পারিস না, এত টাকা তাদের, তারপর মাত্র কয়েক টাকার জন্য থাক কয়েক পাতা। আজ নীলাদ্রিকে 7 বছর পর দেখলাম, কিন্তু সেই স্কুলের মতো আজও ভালোবাসি। শুধু ওকে দেখতে পারবো বলে বিদেশের স্কলারশিপ হোল্ডে রাখলাম। হাতে সময় আছে 1 বছর। আমি মেইল করেছিলাম, পারিবারিক সমস্যা তাই যেতে পারবো না। তারা 1 বছর সময় দিল। আজ থেকে নীলাদ্রিকে নীলু বলবো, শুধু ডায়েরিতে। আরেক পাতায়, আজ নীলুর বয়ফ্রেন্ডকে মারলাম, কারণ ও নীলুকেও ভালোবাসে না, বাসে ওর দেহ আর টাকাকে। নীলু ভাবছে ওর বয়ফ্রেন্ডকে মারার কারণ অন্য কিছু। আজ রকিরা আমায় অনেক মেরেছে, শুধু নীলুকে বাঁচানোর জন্য। আজ জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারে। আজ নীলুকে নিয়ে পার্টিতে যাওয়ার কথা ভাবছি, ওকে প্রপোজ করব। কাল রাতে নীলুকে মেরেছি, তাই আজ নিজের হাতটা পোড়ালাম। নীলাদ্রি সত্যি অবাক, তাও সে তার বাবাকে কল দিয়ে, বাবা, একটা সত্যি কথা বলবো? কি? আমি বিদেশে থাকতে কি তুমি হাসপাতালে ভর্তি ছিলে? ছিলাম, কিন্তু এটা তো প্রতীক ছাড়া কেউ জানে না। ও বলেছিল সবাইকে বললে টেনশন করবে, এমনকি এতগুলো টাকা খরচ করলো তাও নিল না। নীলাদ্রি আজ কান্না করে ভাসিয়ে দিচ্ছে যে তার জন্য পাগল ছিল, তাকেই কষ্ট দিল। সে প্রতীককে কল দিল, কিন্তু ফোন বন্ধ। তাই সে নিজের চাচির কাছে কল দিল। হ্যালো চাচি, প্রতীক কই? ও কই তা তো জানি না, ওকে বাসার থেকে বের করে দিয়ে। নীলাদ্রি কল কেটে দিয়ে তার চাচুদের বাসায় শুধু ওই ডায়েরিটা দিতে।
কারণ প্রতীককে নির্দোষ প্রমাণ করে এই ডায়েরি। প্রতীকের মা বাবা ডায়েরিটা পুরো বুঝলো প্রতীকের কষ্টগুলো, কিন্তু আজ আর কিছু করার নেই। অন্যদিকে প্রতীক সারা রাত ফুটপথে কাটিয়ে সকালে চাকরির খোঁজে বেরোলো, কিন্তু চাকরি তো আর পাই না। অনেক খুঁজে একটা হোটেলে জব নিল, কিন্তু জব পেলেও বাসা পাচ্ছিল না। এমন সময় তার হোটেলের মালিক তাকে নিজের বাসায় রাখলো। বাড়িওয়ালার পরিবার বলতে একটা মেয়ে ছাড়া আর কেউ নেই। প্রতীক সেই বাসায় থাকতে লাগলো আর হোটেলে কাজ খুঁজতে লাগলো। হয়তো কোনো কোম্পানিতে জব নিতে পারত বা বিদেশে গিয়ে হায়ার এডুকেশন নিয়ে আসতে পারত, কিন্তু সে তা করবে না। সে কোনোভাবে বেঁচে থাকতে চাই। বাঁচার ইচ্ছা মরে গেছে তার। আত্মহত্যা করতে চাইলেও মহাপাপ। আর এদিকে বাড়িওয়ালার মেয়ে কিছুতেই প্রতীককে সহ্য করতে পারে না। পারবেই বা কিভাবে? প্রতীক তো এখন আর স্মার্ট নেই। প্রতীকের দিন এভাবেই পার হচ্ছিল। সারাদিন কাজ, বাড়িওয়ালার মেয়ের অপমান আর সারা রাত কান্নাকাটি। একদিন হঠাৎ বাড়িওয়ালা বলল, বাবা প্রতীক, আমার মেয়েটাকে রাস্তার কিছু ছেলে বিরক্ত করে, প্লিজ ওকে ভার্সিটিতে দিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, বাড়িওয়ালার মেয়েকে নিয়ে যাচ্ছি। এমন সময় ওর বান্ধবী এলো। এই রা, এদিকে আয়। তার মানে এই মেয়ের নাম ইরা? বল। তোর বয়ফ্রেন্ড তো হেব্বি দেখতে। এ আমার বয়ফ্রেন্ড না, চাকর। প্রতীক ভার্সিটি চলে গেল, কিন্তু এখানে এসে যাকে দেখল তাকে দেখে অবাক। এখানে ছিল নীলাদ্রি। প্রতীক তাকে দেখেই ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু নীলাদ্রি ওকে ধরে ফেলে। প্রতীক প্লিজ দাঁড়াও। সরি, আমাকে বল। এভাবে বলছো কেন? আগে তো কত কথাই। সরি, আপনি যার কথা বলছেন সে মারা গেছে 4 মাস আগে। আমি প্রতীক না। নীলু কান্না করে। প্লিজ এমন করো না। আর এদিকে ইরা দেখে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ এমন করো না, আমি মরে যাব। ব্যাস, যাকেও সহ্যই করতে পারে না তাকেই মারবে। সোজা সেখানে গিয়ে বলা শুরু করলো। কি হলো আপু? এই ছোট লোকের বাচ্চাটা কি আপনাকে জ্বালা? বলেই মারতে শুরু করলো আর চিলিয়ে চিলিয়ে রাস্তায় লোক জড়ো করার পর সবাইকে বলল, এই ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করছে, আর আপনারা দেখছেন। আর আমাদের সমাজের যে অবস্থা, মেয়ে মানুষ কিছু বললেই সত্য হয়ে যায়। সবাই আমাকে মারতে লাগলো। নীলাদ্রি সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ থামছে না। হঠাৎ করে নীলু চিল্লিয়ে, স্টপ, সবাই থামুন। ওর কোনো দোষ নেই। ও আমার চাচাতো ভাই। আমার সাথে ঝগড়া হয়েছে, তাই ওকে মানানোর চেষ্টা করছিলাম। আর এই মেয়ে এসে উল্টাপাল্টা বকা শুরু করলো। কি? ও আপনার ভাই হয় কিভাবে? ও তো আমাদের হোটেলের চাকর। কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার? আমি ওকে নিয়ে যাচ্ছি, আর আপনারা রাস্তায় কেউ কিছু বললেই এসে মারা শুরু করবেন? নীলু প্রতীককে নিয়ে হাসপাতালে চলে গেল। সেখানে ডাক্তার, কেমন আছো এখন? এই তো ভালো। আপনি প্লিজ ওকে একটু দেখুন। ওর কি হলো? সে অনেক কথা, আগে ওর চেক আপ করুন। ওর তো অবস্থাই খারাপ। আগের আঘাতই ঠিক হয়নি, সেখানে আবার লেগেছে। আগের আঘাত? রাকি নামের একটা ছেলে ওর পেটে ছুরি মেরেছিল, সেখানকার অবস্থাই ভালো না। সব আমার জন্য হলো। প্লিজ ডাক্তার, ওকে ঠিক করে দিন। যা টাকা লাগে আমি দিব। টাকার কথা না রে মা, ওর বডিতে রক্তের ঘাটতি আছে। তার ওপর মনে হয় সারাদিন খাও না, ঘুমাও না। ওর হৃদভারী পাওয়ার কমে গেছে। ওকে বেড রেস্টে রাখতে হবে। আগে ব্লাড খোঁজো, ও নেগেটিভ রক্ত। অনেক খোঁজ করার পর প্রতীকের রক্ত পাওয়া গেল। আর এদিকে নীলাদ্রি প্রতীকের মা বাবাকে খবর দিল। প্রতীকের জ্ঞান ফিরতেই দেখে নীলাদ্রি তার বাসার সামনে বসে। তুমি ঠিক আছো? বাঁচানোর কোনো দরকার ছিল না, মরে গেলেই ভালো হতো। এমন কেন তুমি? পরিস্থিতি বাধ্য করেছে। সব হয়তো আমার কপালের। এমন সময় প্রতীকের মা বাবা এলো। প্রতীক, কেমন আছিস বাবা? কে প্রতীক? এখানে কোনো প্রতীক নেই। আমাদের মাফ করে দে বাবা। মাপ চাচ্ছেন কেন? চোর লুচ্চাদের কাছে কেউ মাপ চায় না। আমরা বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি আপনারা? সারা রাত ফাঁকা বাসায় থাকার পরও যে ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি, সে কিনা পাবলিক প্লেসে এসব করবে? যে ছেলে কখনো হাত খরচের টাকাটাও ঠিকভাবে নেয়নি, সে আপনার টাকা নেশা করে উড়াবে, এটা বোঝেননি? এসব বলতে বলতেই
মুখ থেকে রক্ত বের হওয়া শুরু করলো। ওনাকে প্লিজ বিরক্ত করবেন না, এমনিতে অবস্থা বেশি ভালো না, বাঁচবে কিনা সন্দেহ। ওর তাও গত 3 বছর ধরে। হ্যাঁ, আর সেই জন্যই ও আপনাদের দেওয়ার সব কষ্ট সহ্য করে নেয়। কি করবে, ওর লাইফ লাইনে ছিল ওর বাবা মা। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব। সেখানে রোগী নিজেই বাঁচতে চায় না, আমি কি করে বাঁচব? ওকে বাঁচাতে চাই না মানে? আপনারা ওকে বের করে দেওয়ার পর নিজের ট্রিটমেন্ট বন্ধ করে ওকে বাঁচান। ডাক্তার ওটি রেডি করলো। প্রতীকের অপারেশন করা হলো, কিন্তু 72 ঘন্টার ভিতরে জ্ঞান আসতে হবে, নইলে ও কোমায় চলে যাবে। 24 ঘন্টা পর একজন এলো বিদেশ থেকে। উনি এসেই প্রতীক, এই প্রতীক, ওঠ না, দেখ নাটক করিস না। আমি সোহান, ওর বন্ধু। কি হয়েছে ওর? বাবা শুরু থেকে সব বলল। ভাবতেই অবাক লাগে, যে ছেলে আপনাদের ছাড়া কিছু বুঝতো না, আপনারা তাকে এত কষ্ট দিলেন। জানেন, যেদিন ও সর্বোচ্চ মার্ক নিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করে সেদিন ও কোনো পুরস্কার নেয়নি। বলেছিল আমার আপনারা তো আর নীলাদ্রি কাকে এত অপমান করলেন। কলেজের সবচেয়ে বড়লোক মেয়ে, দেশের টপ কোম্পানিগুলোর একটার মালিক রিয়াদ আহমেদের মেয়ে হৃদিতা ওকে 1000 বার প্রপোজ করেছিল। ও বলেছিল আমি নীলাদ্রি ছাড়া কাউকে ভালোবাসি না। আন্টি, আপনি গৃহিণী, কিন্তু আঙ্কালকে যত সময় দেন প্রতীককে কি তার 1 ভাগও দিয়েছেন? আমরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একই হোস্টেলে একই রুমে একসাথে থাকতাম, অথচ এত বছর পর আপনাকে দেখলাম। আপনি সময় থাকতেও ওর সাথে দেখা না করে বাসায় থাকতেন আর বলতেন তোর বাবা সারাদিন আপনার সেবা যত্ন করতে হবে। আঙ্কেল, আপনি যে গাড়িটা ব্যবহার করেন সেটা কে? এইটা তো কোনো একটা লাকি কন্টেস্টে জিতেছি। আর আন্টি, আপনার হাতের আইফোন, ওইটাও কোনো শপিং মলের গিফট হিসেবে পাওয়া, ঠিক না? ও নিজে একটা কোম্পানি স্টার্ট করে, সেখানে প্রথম যা লাভ হয় তার সবটাই আপনাদের দিয়েছে। ও একটা পয়সাও নেয়নি। আপনাদের চোখে ওর দাম একেবারেই কম ছিল, কারণ ও অকম্য। অথচ আপনাদের স্বপ্ন পূরণ করতে ও দিন রাত কাজ করে। আর মজার কথা হচ্ছে, ও যেদিন আপনাদের গিফটগুলো কেনে সেদিন আপনার ভাইয়ের চিকিৎসা করার দরকার, তাই ও টাকা নিয়েছিল, যাতে ও পরের বার লাভ করতে পারলেই টাকা আপনাদের দিতে পারে। আঙ্কেলের পছন্দ করা BMW 4 মাস আগেই কিনে রেখেছিল, কিন্তু তা দেওয়ার আগেই আপনারা ওর সাথে। নীলাদ্রি, তোমার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হয়ে গেছিল। ও নিজে টাকা দিয়ে ব্যবস্থা করেছিল, সেটাও হয়তো ওই দিনেই প্রতীক আপনাদের সবকিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু বাবা মা নীলাদ্রি সবাই শক। প্রতীক এত কিছু করেছে ছোটবেলা থেকেই। তারা প্রতীককে কিছু একটা বানাবে বলে ও এত শাসন করেছে যে আজ প্রতীককেই হারালেন। ছেলে তার মা বাবার থেকে কত দূরে হলে তার ব্রেন টিউমার এর কথা পর্যন্ত লুকায়। বাস্তবতাও অনেকটা এমন। আমাদের অবস্থা এমন, মা বাবা পড়ালেখার কথা ভাবতে ভাবতে ভুলেই যাই আমরা ছোট। পড়ালেখা চাপে সন্তান মা বাবার থেকে দূরে চলে যায়। তার হিসেব প্রতীকের জ্ঞান ফিরেছে, সবাই প্রতীককে দেখতে গেল। তোর সাহস বেশি না রে, আমাকে আবার এতিম করতে গেছিল। তুই ছাড়া যে আমার কেউ নেই। সরি রে, যেখানে নিজের মা বাবাই বিশ্বাস করলো না সেখানে তোকে আর কষ্ট দিতে চাইনি। মা বাবা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। বাবা, তোর পায়ে পড়ি, প্লিজ ক্ষমা করে দে। মা বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না, দোষ হয়তো আমারই, তোমাদের ভরসা অর্জন করতে পারিনি। প্লিজ আর কষ্ট দিস না আমাদের। ক্ষমা করে দে ওনাদের। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তাদের সন্তান, তাদের সব অধিকার আছে। আমাকে মারা বকা সব। বাবা মা আমাকে জড়িয়ে ধরলো, পাশে নীলাদ্রি দাঁড়িয়ে সব দেখ। আমাকে কি মাফ করা যায় না? যাকে নিজের জান মনে করি তার চোখে পানি কেমনে দেখি। মাফ করে দিলাম, কিন্তু এবার কেউ কষ্ট দিলে আর খুঁজে পাবে না। হারাতে দিলে তো? আমার যে কোম্পানি আছে তা যেন কেউ না জানে। আমি যে ওনাদের বলেছি তা তুই কেমন করে জানলি? তোকে আমি হারে হারে চিনি, আর আজ থেকে সোহান আমার ভাই, ও আমার সাথে থাকবে। কারো কোনো সমস্যা? কার সমস্যা হবে? ও আজ থেকে আমার ছেলে। এরপর
আমার লাইফ ভালোই চলছিল। আমি আমার সফটওয়্যার কোম্পানি নিয়ে আর পরিবার নিয়ে ব্যস্ত, কিন্তু সুখ বেশি দিন কপালে থাকে না। একদিন কোম্পানির কাজে অফিসের বাইরে এসে দেখি নীলাদ্রি একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি ওর সামনে গিয়ে, নীলু, এই ছেলেটাকে? ও রোহান, আমার বয়ফ্রেন্ড, এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তোমার মতো ফকির না যে নতুন কোম্পানি খুলে নিজেকে ফেমাস করার চিন্তায়। তুমি টাকার জন্য আমার সাথে এমন করলা? সরি, আসলে আগে তোমার প্রতি আবেগ ছিল, কিন্তু পরে বুঝলাম টাকা ছাড়া কিছুই চলে না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও, রাস্তার পাশে ফুচকা স্টলে, রোহান নিয়ে যায় 5 স্টারে। এবার বুঝো, তুমি হয়তো ভালো ছেলে, কিন্তু আমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসার যোগ্যতা তোমার হয়নি। টাকার জন্য এত কিছু? 7 দিন পর বুঝবা। আর হ্যাঁ, আমাকে অনেক কাছে চাইবে, কিন্তু কাজ একবার ভাঙলে যে টুকরা হয় তা আবার জুড়ে যায়। দাগ থাকলেও কিন্তু বারবার ভাঙলে সেটা গুঁড়া হয়ে যায়, যা আর জুড়তে পারবা না। আর এরপর থেকে আমার পরিবারের আশেপাশেও যেন না দেখি। তোর ওই ফকিন্নি মার্কা পরিবারের আশেপাশে গিয়ে নিজের স্ট্যাটাস নষ্ট করবো নাকি? আজ আবার কষ্ট আমাকে ঘিরে ধরলো। বাসায় এসে কারোর সাথে কথা না বলে চলে গেলাম নিজের ঘরে। নীলাদ্রির কোনো স্মৃতি রাখিনি, সব পুড়িয়ে ফেলেছি। ঘরে ধোয়া দেখে মা আমার কাছে এলো। প্লিজ বল কি হয়েছে। দেখ, তুই না আমাকে নিজের ডার্লিং বলিস। বল কি হয়েছে। আমার সাথে কেন এমন হয়? মাকে সব খুলে বললাম। ওই ঘটনার পর থেকে মা আমার বেস্ট ফ্রেন্ড। মা বাবার সাথে যে সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম তার চেয়েও ভালো হয়েছে। কি, ওরা তো সাহস! আজই দেখ। বাবা সব শুনে ফেলেছে। বাবা এখন অবসরপ্রাপ্ত, তাই বাবা বাসায় থাকে। ওকে দেখতে হবে না। 7 দিন পর সেরা বিজনেসম্যান অ্যাওয়ার্ডে দেখাবো আমি। মানে? তোমরা জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, আর ও সবচেয়ে বড় শখ খাবে 7 দিন পর। সোহানকে কল দিয়ে রোহানের সব তথ্য চাইলাম, আর পেয়েও গেলাম। খেলা শুরু হবে এবার 7 দিন পর। আজ দেশের সেরা বিজনেসম্যানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর তার সাথে এশিয়ার টপ সফটওয়্যার কোম্পানি এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ও সামনে আসবে। কিছুক্ষণ পর মাইকে বলা হলো, এখন আপনাদের সামনে আসবেন সেই ব্যক্তি যিনি কিনা মাত্র 5 বছরে একটি কোম্পানিকে এশিয়ার টপ সফটওয়্যার কোম্পানি বানিয়েছে। এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডার সাদমান আদ্দিন প্রতীক। তার সাথে আছেন বাকি 20%-এর শেয়ার হোল্ডার নাফিজাল শিয়াম আকাশ আর শাহরিয়ান রহমান সোহান। তারা দুজনেই 10% করে শেয়ার হোল্ড করেন। সবাই অবাক, মা বাবা সবাই। আজ মা বাবার চোখে পানি দেখছি, তবে সুখের পানি। নীলাদ্রি অবাক হয়ে রয়েছে দুটো কারণে। একটা, আমি এত বড় কোম্পানির মালিক, আরেকটা ও যাকে রোহান হিসেবে চিনত, সে আকাশ। সবার সাথে কথা বলে বললাম, আজ রাতে পার্টি আছে, সবাই আসবেন। আর মা বাবা, তোমাদের জন্য আরো একটা গিফট আছে। কি গিফট? আজ রাতেই জানতে পারবে। তবে এই গিফটের পর হয়তো আমার ভালোবাসা কমে যাবে। এরপর নীলাদ্রি সামনে গিয়ে, কি ম্যাম, দেখলেন তো ফকিন্নির পরিবার? আপনার রোহান আমারই আর একটা বেস্ট ফ্রেন্ড আকাশ। আমরা 3 ইডিয়টস ছিলাম। আপনাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু আপনার এক্স রাকি বলেছিল আপনি নাকি আমাকে ভালোবাসেন না, তাই পরীক্ষা করলাম। আর আমাকে আমার পরিবার ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে নীলাদ্রির মনে সে সময় অনুশোচনা জেগেছিল, তাই ওই ডায়েরিটা আমার মা বাবাকে দেয়, কিন্তু সে আবার টাকার লোভে পড়ে বিপদে চলে গেল। প্লিজ আমাকে মাফ করে দাও। রোহান, তোমার বেবি তো দেখি আমাকে চাই, এখন কি করি বলো তো? আমি চলে এলাম। রাতে পার্টির সময় আমি বাইক হাতে নিয়ে, মা বাবা, তোমরা সারা জীবন আমার সাথে স্ট্রিক্ট ব্যবহার করেছো, ভাবো হয়তো প্রতীক কিছু বোঝে না। রাতে তোমাদের কান্না আমায় সব বলে দিয়েছে। সরি বাবা, আমি তোমারই ছেলে। ডায়েরি লেখাটা তুমি শিখিয়েছিলে। জানো মা, সেদিন খুব অবাক হই যেদিন জানতে পারি তুমি টিচার ছিলে, তাও প্রিন্সিপাল। হঠাৎ করে চাকরি ছাড়ার কারণ কি সেটা জানতে চেয়েছিলাম। সব থেকে জানতে পারি কারণ একটাই, একটু গেটে তাকিয়ে দেখো। গেটে ছিল আমার আপন বোন। আপনারা ভাবছেন বোন কোথা থেকে এলো? তাহলে শুনুন। বাবা মায়ের সাথে বাসায় এলাম। মা বাবা অনেক চুপচাপ, কিন্তু তাদের চুপ থাকার কারণ আমি না, অন্য কিছু। বারবার আমার মন এটাই বলছিল। আর এইটা শিওর হলাম তখন, যখন তোমাদের ঘর থেকে মায়ের কলেজের কাগজ পেলাম। সব তথ্য ক্লিয়ার না। মা প্রিন্সিপাল ছিল, তাহলে কেন চাকরি ছেড়ে দিল?
আমি আবারও ডায়েরি লিখতে বসলাম। তখনই মনে পড়ল বাবাও তো ডায়েরি লেখে। রাতে চোরের মতো বাবার ডায়েরি চুরি করলাম। এরপর পড়া শুরু করলাম। সেখানে লেখা ছিল, আজ আমাদের অনেক খুশি। আমার বউ আজ, আমার সম্মান আজ আরো বাড়লো। কয়েক পেজ পর, আজ আমার মেয়ে এসএসসিতে গোল্ডেন পেয়েছে। আমি অনেক খুশি। আমার ঘর আলো করে আমার দ্বিতীয় সন্তান এলো। ও আমাদের গোষ্ঠী একমাত্র ছেলে, তাই ওর নাম প্রতীক। আরো কয়েক পাতা পর, আজ আমার মেয়ে আমাদের না জানিয়ে বিয়ে করে বাসায় এলো। আমার মান সম্মানের কথা ভাবল। তার মায়ের কলেজের এক ছাত্রকে বিয়ে করে। এখান থেকে বোঝা যায় মা বাবা অপুকে অনেক ভালোবাসতো আর সাপোর্ট করত। কিন্তু আপু বাবা মায়ের অমতে বিয়ে করেছে, তাই মা বাবা আমাকে শাসন করত। ডায়েরিতে লেখা ছিল আমাকে অবহেলা করে কষ্ট দিয়ে তারা কত কষ্টে আছে। তাদের এই কষ্ট আর ভালোবাসা যাতে আমি না বুঝি, তাই তারা নাটক করত লোকচক্ষুর আড়ালে আমার সাথে স্ট্রিক্ট ব্যবহার করার। কিন্তু আমি তাদের আর কষ্ট পেতে দিব না। তাই আজ আমার বোনকে এনেছি। আমার বোন তার ভুল বুঝেছে মা বাবা তাকে কত ভালোবাসে। দুলাভাই অনেক বড় লোক, তাকে অনেক সুখে রাখে, কিন্তু তারও মা বাবা ছিল না। তাই সেও মা বাবাকে চাই। বোনকে দেখে মা বাবা আসলেই সারপ্রাইজ পেল। সাথে সাথে বোন মা বাবার পা জড়িয়ে ধরল। মা, বাবা, প্লিজ মাফ করে দাও। আমি বুঝতেই পারিনি যে তোমরা এত রাগ করবে যে আমার সাথে এত বছর কথাই বলবা না। দেখ মা, আমরাও রেগে রেগে তোর সাথে অন্যায় করে ফেলেছি। এত ভালো জামাই থাকতেও বুঝিনি। তুইও আমাকে মাফ কর। মাফ করব যদি তোমরা ওকে মেনে নাও। ওরও কেউ নেই, ও আমাকে ছেড়ে দিতে চেয়েছিল তোমাদের জন্য। আর মা, ও তো তোমাকে এত সম্মান করে যে তোমার নামে 3টে স্কুল আর 4টে কলেজ খুলেছে। বলে যদি ম্যাম মাফ করে দেয়। কইও আমাদের কি ক্ষমা করবে? শিক্ষক কখনো ছাত্রের কাছে ক্ষমা চায় না। আমাকে মাফ করে দিন ম্যাম। মাফ করতাম যদি আপন ভাবতে। তুমি তো আপনই ভাবো না আমাকে। মানে? আপন মনে করলে ম্যাম না বলে মা বলতে। সরি ম্যাম, থুকু মা। এবার ঠিক আছে। রাতে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল ওই বেঈমানের কথা। আমি তাকে এত ভালোবাসলাম আর সে আমাকে ধোঁকা দিল। আমি অন্যদের মতো সিগারেট খাবো না। আর ওই বেঈমানকে মাফ করা তো দূরে থাক, ওর জীবন হেল করে ছাড়বো। আমি কাউকে সহজে ঘৃণা করি না, কিন্তু ঘৃণা করলে তাকে শান্তিতে থাকতে দেই না। পরের দিন সকালে ঘুম ভাঙলো বৃষ্টির কারণে। বাবা, তোমার বাসার ছাদ ফুটো হয়ে গেছে। পড়ে পড়ে ঘুমা, বাসায় মেহমান, তার কোনো খবর আছে? আসতে শুরু করেছিস? আমি কিন্তু কথা বলবো না। আচ্ছা, আর করব না ভাই, সরি। প্লিজ এখন ওঠ, মেহমান তোর জন্য অপেক্ষা কে মেহমান? বড় চাচা চাচি আর নীলাদ্রি। মা বাবা? না, তো দুলা ভাই তাদের নিয়ে বাইরে গেছে। যদি মেহমান তারা হয় তবে সরি, আমি ব্যস্ত, একটু পর বের হব। কি বলছিসটা কি? মা বাবাকে কল দাও, তারা বলবে। আপু রুম থেকে বের হতেই নীলাদ্রি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? সব শর্তে রাজি। আমি ড্রেসিং টেবিলের কাছে ঘুষি মারলাম, কাঁচ টুকরা টুকরা হয়ে গেল। এরপর নিচে পড়ে থাকা কাঁচের টুকরো বারবার ভাঙতে লাগলাম। তারপর বললাম, এবার এটাকে জুড়ে দে, আমি তোকে মাফ করে দিব। বলেই বের হয়ে গেলাম। সারাদিন কিছু কাজ করলাম, কারণ আমি বিপদ টের পাচ্ছি। রাতে বাসায় আসার পর মা বাবা আমার রুমে এলো। বাবা, আমার একটা কথা রাখবি? কি কথা? তুই নীলাদ্রিকে বিয়ে করে নেই, ওর ভুল বুঝতে পেরেছে। ও, তার মানে ও তোমাদের সামনে কান্নাকাটি করেছে আর তোমরা গলে গেছো। কিন্তু একটা কথা, ওর কথা আমার সামনে বললে আমাকে এই বাসায় পাবে না। ওর দোষ। ওকে এই কাগজটা দেখাও, তারপর বোঝা যাবে। কিসের কাগজ এটা? কোম্পানি খোলার জন্য একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম। এখন তার সুদে আসলে অনেক টাকা, যা শোধ করার মতো টাকা আমার নেই। তাই কোম্পানি 60% শেয়ার আকাশকে দিয়ে দিব। বাবা আমার কথা শুনে অবাক, কিন্তু আমাকে কিছু বলতে পারছে না। পরের দিন আমার ধারণা ঠিক। নীলাদ্রি আকাশকে বলছে, আমি তোমাকে ভালোবাসি। প্রতীক আমার চাচাতো ভাই, পরিবারের কথা ভেবে ওকে সরি বলেছি। আমি ওকে ভালোবাসি না। আকাশ শুধু হাসছে, কারণ ও জানে কি সত্যি কি মিথ্যা। বাহ নীলাদ্রি বাহ, কালই আমার মা বাবার পা ধরে বললি যে আমাকে ভালোবাসিস, আর যেই শুনেছিস কোম্পানির মালিকানা আকাশ কিনে নিচ্ছে,
তখনই আকাশের কাছে নীলাদ্রি অবাক। আরে অবাক হওয়ার কিছু নেই, সবই আমার প্ল্যান। না হলে এত বড় লোন নিলে আমি এত বড় কোম্পানি দাঁড় করাতে পারতাম না। আমি তোকে চিনি, তাই কালই প্ল্যান করেছিলাম। তুমি ভুল বুঝছো। তোর কি মনে হয় যে আমি তোর সব কথা যাচাই না করে এমনি এসব করেছি? তোর কল ট্যাপ করেছি, কার কার সাথে কি কথা বলেছিস সব জানি। আকাশ তোকে হোটেল তাজে ডেকেছিল, তাও তো রাজি ছিলি। হোটেল রাজের রেপুটেশন সবই জানি। ছি, ভাবতেও ঘৃণা করে যে কাকে ভালোবাসতাম। এরপর যদি তুই বা তোর পরিবার আমার বা আমার পরিবারের কারো আশেপাশে ঘুরিস, তাহলে সেদিন তোর মান সম্মান কিছুই রাখবো না। এরপর আমি আর আকাশ বাড়িতে এলাম, কিন্তু এবার আমি শকড, কারণ সামনে বসে আছে আমার আপন মামা। মামা আসায় শকড, কারণ গত 10 বছরে মা বাবার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। নানা নানি মারা যাওয়ার পর থেকেই মামাদের সাথে আমাদের সম্পর্ক শেষ। মা বাবার মন রাখতে মামা মামির সাথে কথা বললাম, কেমন আছেন, ভালো আছেন, এইটুকুই। রাতে আমি খেয়াল করলাম মা বাবা আমার আশেপাশে ঘুরঘুর করছে। কিছু হ্যাঁ বাবা। কি বলবা বলো? দেখ বাবা, অতীত তো অতীত। তুই প্লিজ নীলাদ্রিকে ক্ষমা করে ওকে বিয়ে করে। এসব তোমার ভাই আর আমার বাবার ভাই বলেছে না? হ্যাঁ, তোর মামাই তো বললো যে নীলাদ্রি তোর সাথে ইয়ার্কি করতে গিয়েছিল। আর তোমরা সেটা মেনেও নিলে? আমরা অত কিছু বুঝি না, তুই নীলাদ্রিকে বিয়ে করবি। তাহলে আমিও বলছি, যদি নীলাদ্রির কথা আর একবারও বলো, তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। মা আর বাবা চুপ। ইয়ার্কি করছিল তাই না? তাহলে আজ আবার আকাশের কাছে মাপ চেলো কেন? আকাশকে বলেছে প্রতীক আমার চাচাতো ভাই, তাই মাপ চেয়েছি। আমি তোমাকে ভালোবাসি জি, আর আমি সেখান থেকেই আসলাম। এত কিছু হয়ে গেল, কিছুই তো জানলাম না। তোমরা থাকো, যখন যেই আসুক সবার কথা শোনো, কিন্তু ওই কুত্তির কথা আর একবারও বাড়িতে হলে সেদিন থেকে আমাকে আর দেখতে পাবা না। এরপর সেখান থেকে চলে এলাম রাতে। বাবা, কালকে যশোর যেতে হবে, তোর মামা তো বোনের বিয়ে। তো যাও, তোমার ভাই তুমি যাও। আমি যাব কেন? প্লিজ আমার এই কথাটা রাখ। আচ্ছা, আমি জানি কিছু একটা চলছে। আমার মামারা এত সহজে ভালো হওয়ার লোক না। রাতে আমরা সবাই যশোর গেলাম, যদিও আসতে চাইনি, কিন্তু কি করার, মায়ের কথা আর ফেলতে পারলাম না। রাতে কারোর সাথে দেখা না করে ঘুমিয়ে গেলাম। সকালে আমি ব্যস্ত, অন্য কাউ। হঠাৎ মামা সামনে। প্রতীক, আমি জানি তুমি এখনো আমাকে সন্দেহ করো, কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই অনুতপ্ত। আর কয়েকদিন পর তাই জীবনে করা সবচেয়ে বড় ভুলের কাজের প্রায়শ্চিত্ত করছি। মারা যাবেন মানে? আমার ব্রেন টিউমার, ডাক্তার বলেছিল আর অল্প কিছুদিন বাঁচবো। 6 মাস। 6 মাস হতে আর 2 মাস আছে, তাই মাপ চাইতে তোমাকে এখানে ডেকেছি। হাজার ডাক থাকলেও আজ অনেক খারাপ লাগছে। একসময় মা বাবার পর মামা মামি সবচেয়ে ক্লোজ ছিল, কিন্তু সেদিন তাদের ঝগড়ার পর আমি তাদের ক্ষমা করতে পারিনি। ডাক্তার দেখাওনি কেন? আগে বলনি কেন? ওসবের দরকার নেই, তোকে একটা সত্যি কথা বলতে চাই। যেদিন তোর মা বাবাকে অপমান করতে চেয়েছিলাম, তোর মামাতো বোন আরোহী তোকে পছন্দ করতো। ওর বয়স তখন 15। আমি ভেবেছিলাম হয়তো তুই ওকে উল্টাপাল্টা শিখিস, কিন্তু পরে যখন জানতে পারলাম সব, তখন অনেক দেরি হয়ে গেছে। তোর মা বাবার কোনো খোঁজ পাচ্ছিলাম না। গতকাল টিভিতে তোকে দেখে ছুটে চলে এসেছিলাম। সেখানে তোর চাচার কথা শুনে নীলাদ্রি আর তোর কথা তোর মাকে বলি। তাই তুই ভাবিস আমি আজও স্বার্থপর। ভাবছিস আমি জানলাম কিভাবে? তোর মা বলেছিল। এসব কথা থাক মামা, আমি তোমার। এরপর আমি কোনো কথা না বলে আরোহীর বিয়ে ভেঙে সিঙ্গাপুর চলে গেলাম। সেখানে 6 মাস চিকিৎসার পর মামা সম্পূর্ণ সুস্থ। আজ দেশে ফিরলাম, কিন্তু এদিকে আরেক বিপদ, আরোহীর বিয়ে হচ্ছে না। সবাই ভাবে আমার আর ওর কিছু ছিল, তাই বিয়ে ভেঙে দিয়েছি। একদিন। বাবা, আমার একটা কথা রাখবি? কি কথা? তুই বিয়ে করে নে। মেয়ে কই? মেয়ে তো আছে। কে? আমার বান্ধবীর মেয়ে, নাম জান্নাত। সম্ভব না, আমি বিয়ে করতে পারবো। কেন? আমি বলতে পারবো না। তাহলে তো ওকেই বিয়ে করবি। পারবো না। করতেই হবে। সম্ভব না। কেন? কারণ আমি আরোহীকে ভালোবাসি। তা আমার বান্ধবীর। তা আমি কেমনে জানবো? কেন? আরোহীর মা আমার বান্ধবী, জানিস না? তাহলে এই জান্নাত কে? আরোহীর পুরো নাম আরোহী। নয়, হ্যাঁ। এমন হলে আমি খেলবো না। মানে?
তোমরা ষড়যন্ত্র করেছো, আমি বিয়ে করব না। এমন সময় আরোহী, কে বিয়ে করবে না? প্রতীক নাকি তোকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? ফুপি, তুমি একটু বাইরে যাও, ওকে আমি দেখছি। আচ্ছা মা। না মা, আমাকে এই পেতনির কাছে রেখে যেও না। কি? আমি পেতনি? আরে না না, আমি বললাম তুমি পিচ্ছি। তোরা ঝগড়া করতে থাক, আমি গেলাম। আমি পিচ্ছি? আমার চেয়ে কিছু না হলেও 3 বছরের ছোট। তবে রে, আজ তোর একদিন কি আমার 1 বছর। হোয়াট? 1 বছর মানে? মানে আজকেই বাসায় বলবা বিয়ের কথা। যদি না বলি? তাহলে আর কি? বলেই আমাকে মারা শুরু করলো। যদিও লাগছে না, তবুও নাটক করছি। আরে লাগছে তো, আচ্ছা আজই বলবো, খুশি? রাতে আমার আর বলা লাগলো না, মা বাবাই তাদের কথা বলে দিল। সব আবারও ভালো চলছিল, কিন্তু 2 দিন পর কল এলো। হ্যালো, কে? আরোহীকে বাঁচাতে চাইলে এখনই, আমি যেই হই না কেন 30 মিনিট সময় দিলাম। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সেখানে চলে এলাম। সেখানে গিয়ে আমি অবাক, কারণ সেখানে দাঁড়িয়েছিল নীলাদ্রি, আমার কোম্পানির সবচেয়ে বড় ব্রাঞ্চের ম্যানেজার, আমার চাচা, আর একজন মাস্ক পরা কেউ। আরোহীকে ছেড়ে দিই। আগে তোমার কোম্পানি আমাদের দিয়ে দাও, তারপর। আচ্ছা, ওকে সামনে আনছি। এমনিও এখান থেকে পালানো সহজ না। আরোহীকে আনা হলো। ও আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি বললাম, ওকে সেফলি আমার বাসায় দিয়ে আসার পর আমি কাগজ সই করব, আর এর আগে ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। আর আমার কোম্পানির উইল অনুযায়ী আমি মারা গেলে কোম্পানি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এসবে চলে যাবে। ঠিক, আর আরোহীকে ছেড়ে দাও, ও আমার। আরোহী সুরক্ষিত জায়গায় যাওয়ার পর আমি বললাম, নীলু, তোমাকে কিছু বলার আছে, প্রাইভেট। ওকে, চলো। আমি জানি নীলাদ্রিকে নীলু বলায় ও ভাবছে হয়তো ওকে বিয়ে করার কথা বলবো, আর তাহলে ও একাই সব সম্পত্তি পাবে। ওই মাস্ক পরা মানুষটা আরোহীকে পাবে, আর ম্যানেজার কিছুই করতে পারবে না। কিন্তু আমার প্ল্যান তো আলাদা। কি বলবা? আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে বিয়ে করব। নীলাদ্রি আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরার বাহানায় ওর পিস্তলটা নিলাম। তারপর হ্যান্ডস আপ নীলাদ্রি। নীলাদ্রির মাথায় গান পয়েন্ট করে বাকি সবাইকে ভয় দেখিয়ে পালাতে গেলাম, কিন্তু হঠাৎ করে কেউ আমার মাথায় মারলো। পিছনে তাকিয়ে দেখি এটা তো আকাশ। আকাশ, তুই এমন কি করবি বল? টাকার জন্য বন্ধুত্ব নষ্ট করা যায় না, কিন্তু আমি আরোহীকে ভালোবাসি, আর তুই ওকে বিয়ে করবি, তাই এদের সাথে এই প্ল্যানটা আমি করি। আজ তুই শেষ, এরপর তোর শেষ ইচ্ছে হিসেবে আরোহী আমার। প্লিজ আমাকে ছেড়ে দে। তোকে ছাড়লে তুই আরোহী আর আমাকে এক হতে দিবি না। সো বাই বাই, টাটা। তোকে মারার সাথে সাথে তোর বাবা মা তাদেরও মেরে দিব। তারা এখন যে গাড়ি নিয়ে বাজারে গেছে সেটায় বোম লাগানো আছে। তোর বোন পালা, দুলাভাইয়ের বাবা মা মারা যাওয়া, সবকিছু আমি করেছিলাম। তোর বোন থাকলে না, আর তুই ছোট ছিলি, চেয়েছিলাম তোর মা বাবা যেন একটু সুখ না পায়। কিন্তু মা বাবার দোষ কি ছিল? আমি জুয়া খেলতাম, এই জন্য তোর দাদা সবকিছু তোর বাবার নামে দিয়ে গেছিল। তোর বাবা সেগুলো দান করে দিয়েছে, তাই। কিন্তু দুলাভাইয়ের মা বাবা, তাদের কোনো দোষ ছিল না। তারা কোনোভাবে সবকিছু জেনে গেছিল, তাই তাদের মেরে। খেলা শেষ মিস্টার আনাফ, আপনাদের আরেস্ট করা। পুলিশ সবই দেখেছে, শুধু উপযুক্ত প্রমাণ ছিল না, তাই। এখন সবাই স্বীকারোক্তি দিল, সো সবাইকে জেলে দেখতে আসবো। এরপর বাসায় এলাম। এরপর আরোহীকে সব বললাম, সাথে আপু, দুলাভাই, মা বাবা সবাইকেও। এরপর আমার আর আরোহীর বিয়ে হয়ে গেল। আকাশ আর নীলাদ্রির 14 বছরের জেল হলো। চাচার ফাঁসি হলো। 2 বছর পর আমার মেয়ে হলো। নাম রাখলাম আয়েশা জান্নাত। আরো কয়েক বছর পর আরোহী আর আয়েশা ঝগড়ায় ব্যস্ত, কে আমার বেশি ভালোবাসার। আমি শুধু দেখছি। আব্বু আমাকে বেশি ভালোবাসে। না, আমাকে। বাবা, তুমি বলো কাকে? আমার মা বাবাকে। তারা ছাড়া আমি অসম্পূর্ণ। তোমরা আমার হার্ট, আর তারা অক্সিজেন, সো তারাই আমার কাছে প্রিয়। জীবনে যত যাই হোক, মা বাবার চেয়ে দামি কেউ নেই। কিরে, এভাবে বসে আছিস কেন? তো আর কি করবে? কি হয়েছে? আর হইছে, শালাই আবারও ছ্যাঁকা খাইছে। কি কি কইলি?
দেখছো মনমরা হইয়া বইসা রইছে। একটু আগেই মাইয়াই আইসা ধন্যা মরিচ দিয়া ডলা দিয়ে গেছে। শাওন হাসতে লাগলো। বলছিলাম তো রিলেশন টিকবে না। এসব ফেসবুকে রিলেশন টিকানো কি এত সহজ কথা? শালার ভাই শালা, স্যাকা খাইছি, কোথায় সান্ত্বনা দিবি তা না কইরা পচাইতেছস। মনে রাখিস, দিন আমারও আসবে। সময় আসলে জানাইস আমাকে। শালা, একদিন দেখবি দেশের সুন্দরীর সাথে প্রেম করব, তোরা দেখবি আর জ্বলবি। করে দেখা ভাই, তোর আমাগো জানা আছে। যা শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে, রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দিব, তাও দেই। আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পেই বুঝবেন। শালার কি স্যাকাটাই না খাইলাম, 1 মাসও হইল না রিলেশনের, এখনই স্যাকা খাইয়া ফেললাম। কপালটাই ফুটা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে, দেখে যাও। আম্মু আসলো। উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছনে লাইগা থাকো? তো কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। ছি ছি, আমার মান ইজ্জতের কিছুই বাকি রাখলো না। দাঁড়িয়ে অপমান সহ্য করতে না পাইরা সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতে কিছুক্ষণ আগে অপমান হইয়া আসছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সাথে। অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্য প্রায়ই এই ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টুমি করা যাক মেয়েটার সাথে। মেয়েটির মেসেজে লেখা ছিল, গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও পারতেন। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, হোয়াট? চোখে দেখেন না নাকি? দেখি আপনি কি কইলেন? প্রেম করবেন কিনা জিজ্ঞাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছে নাকি? আবল তাবল বলছেন। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হইয়া গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নেই? না। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলতে যাবো কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম তার নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম। 2-3 দিন ঝুলাইয়া রেখে অ্যাকসেপ্ট করলো। আমিও গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ির কাজ করতেছি, হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখান তো। আমি পিছে ঘুরতেই শক খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। তারপর আর কি শুরু করলো, তুমি তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমু, মুখ বন্ধ। এই শালা, কথা বলিস না কেন? দেখো, আমি আসলেই সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর কথা বলিস না তুই। শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বইলা পটাইয়া ফেলছিল। দেখো, বেশি বলতেছো তুমি। তোর আর কি বলবো, শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বুঝাইতে পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবেই কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলবে? কপালটাই মন্দ। ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পইরা আমি শাওন আর তুষার গ্যারেজটা খুলছি। একদিন শালার কপালটাই খারাপ। ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্টও মাশাল্লাহ, তবুও ঘুষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটাই চলছে এইভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসতে খাবারের খোটা, কাপড় চোপড়ের খোটা দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধুর ছেলেরা সেটেল হইয়া বিয়ে কইরা বাচ্চা পয়দা করে লাইছে। আরে আমারও কি মন চায় না নাকি বিয়ে করি একটা সুন্দরী? দুঃখের কথা কারে বুঝামো ভাই, গার্লফ্রেন্ড বিয়ের জন্য চাপ দিতেছে। 1 মাসের সময় দিছে, এর মধ্যে যদি বিয়া না করি তাহলে সে স্বামী। তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি? জলদি বল। দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা 3 জন একটা গ্যারেজ খুলব, তারপর মেকানিক হিসেবে কাজ করব। আমি শুনেছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15,000 তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকাইয়া রইছি, চোখ বড় বড় করে। এভাবে তাকাই আছিস কেন? শুরু করলাম উত্তম মধ্যম মাইল। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করুম। আগে কথা শোন। দেখ, আমরা বেকার,
ঘুষ ছাড়া চাকরি পাবো না। কি বলতে চাচ্ছিস? ধর গ্যারেজ খুললাম, আমরা 3 জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে নেব, ইনকামও হবে। শাওনও বিয়ে করতে পারবে, বউকে খাওয়াতেও পারবে, আমরাও আব্বু আম্মুর খোটা থেকে বাঁচবো। আবারও দিলাম উত্তম মধ্যম মাইর। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইল্লা কইবি না? বলতে দিছিস মাইরা ব্যথা বানাই ফেললো পিছনটা। ওষুধ কিনে দিমুনে, এখন বল কিভাবে কি করতে হবে। এভাবেই বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক। তারপরও বাপের খোটা কম দেয় না, লোকেও বিভিন্ন কথা বলে। যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাশ করি নাই, লোকে ইদানিং বলা শুরু করছে আমরা নকল করে পাশ করছি। শুনলেন তো আমার দুঃখের কথা। আই লাভ ইউ আফিয়া, বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও। তুমি সত্যি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জড়িয়ে ধরি। আফিয়া লজ্জার হাসি দিল। আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। অতপর ঠাস থাপ্পড় খাইয়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জড়িয়ে ধরেছি। এক ঝাটকায় ফেলে দিলাম ওরে। শালা 12 ভাতারি, আমারে জড়াই ধরছত কেন? সালা এখান থেকে উস্টা দিয়াম, কোন হানি যে গিয়া পড়বি কোল কিনারাই পাইবি না। দেখ তোর গ্রামের ভাষা বন্ধ কর, কিছু বুঝি না। উঠে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া, ভুলে গেলি? কার? রুজিনার? কি স্যাকাটাই না তোকে দিছিল? ফ্রেশ হও জলদি, তুষারও আসতেছে। ওকে। ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতে দেখি তুষারও হাজির। গিফট কিনেছি। কিসের গিফট আবার? ওমা, বিয়ে খাইতে যাবি? ওটা বিয়ের দাওয়াত। ওই হইল একই, দাওয়াত খাবি, গিফট নিবি না? 1 বছর আমার ইচ্ছা মতো টাকাগুলো খাইছে, গিফট যা দেওয়ার আগেই দিয়ে আসছে, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খাইয়ে আসবো, কিছু দিব না। কিন্তু তুই না গেলে থাক, যা, বাই। আরে খারা, যাবো তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টাখানিক পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিয়ে 3 জন বসে পড়লাম খাইতে। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জনের খাবার খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়। এত বেশি খাইছি যে হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াইতেই থাপ্পড় খাইয়া ঘর ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখছি? এ তো পরি। পরি বললেও ভুল হবে। জাস্ট ওয়াও! কি বলে আপনাদের সুন্দরতা বোঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। আমাকে চিনিস আমি কে? আই লাভ হোয়াট? আই লাভ ইউ, আই লাভ ইউ। দুটো থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওন আর তুষারের চিল্লানিতে ঘোর ভাঙলো। এত চিল্লাইতে কেন? মায়া তোরে 3টা থাপ্পড় দিল, কিছু বললি না? আমাকে থাপ্পড় দিছে? কবে, কখন? পাগল হইছত নাকি? শালা, পাগল আমরা না, তুই হইছিস। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম। পরদিন কিরে, কোন ঘরে আছ? কি যে বলবো তোকে বন্ধু, যবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাচ্ছেই না। কি বলছিস, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ভুলতে পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় খাইয়া ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো? হৃদয় কালকের ওই থাপ্পড় খাইলো যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবাসা ফেলাইছে। তাই তো ভাবি, সকাল থেকে কাজে মন নাই কেন? দোস্ত কিছু কর। আমার এক্স তো সাহায্য করবে না শিওর। আল্লাহ ভরসা রাখ, নেক্সট কোনোদিন সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ একটা গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা থাপ্পড় খাইছি সেই মেয়েটা। কোনো রকমে মেয়েটাকে গাড়ি থেকে নামাইলাম, অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম বাহিরে। চিন্তা হইতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতেই হারিয়ে ফেলবো না তো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো।
আমি এগিয়ে গেলাম। সব ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমার রক্তই ও নেগেটিভ। আমি রক্ত দিব স্যার, আপনি ব্যবস্থা করেন। আমার সাথে? ওনার সাথে গিয়ে রক্ত দিলাম, সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমি বাড়ি চলে আসলাম। দুদিন পর শালা রক্ত দিলি মায়াকে, চাইলেও একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে থাকতি, তাহলেই হিরো হয়ে যেতি। মেয়েটাও তোর প্রতি দুর্বল হয়ে যেত, সব ইজিলি হয়ে যেত। তখন কেশব মাথায় ছিল ব্যাটটা। তা থাকবে কেন, একা খাইতে সবাই থাকে। ইনসাল্ট করিস না। তো তোমাকে আদর করব না? যা হবার তো হইছে, এখন বল কি করব? কি আর করবি আবার, আল্লাহর নাম জপতে থাক, যদি সামনে আসে আবার। কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি, ছোট বোন আইসা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকিস কেন? এখন সকাল মনে হয় তোর? 10টা বাজে। তো কি হইছে? ফ্রেশ হয়ে বাইরে আই জলদি, আম্মু ডাকে। যা আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটা হারাম করে দিল। কোনো শান্তি নাই। যাই কি বলে শুনে আসি। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভোদর, এক দৌড়ে রুমে চলে আসলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, আমার ক্রাশ আমার বাড়িতে। তার মানে স্বয়ং আল্লাহ চায় ক্রাশ আমার হোক। নিজের দিকে তাকাইলাম, যে অবস্থায় আছি দেখলে মান ইজ্জত থাকবে না। সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ক্রাশ আমার রুমে। আমি তো হা হয়ে আছি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার উপর ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? ক্রাশ আমার পিছু করে তাকিয়ে আমাকে দেখেই মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলাম? আপনি এখানে? বাবারে বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আছে? কি হলো, কিছু বলছেন না যে? আমার রুম, আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনিই আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। পাম দিলাম যাতে একটু ফিদা হয়। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি। জি না, আমি তো খারাপই। সেদিনের জন্য সরি, আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময় আব্বু আম্মু আর একজন লোক প্রবেশ করলো। এ হচ্ছে আমাদের ছেলে হৃদয়। লোকটি সোজা এসে আমার হাত ধরল। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এ উপকারের প্রতিদান কিভাবে যে দিব। প্রতিদান দিতে হবে না আঙ্কেল, মানুষ হিসেবে ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্বই শুধু পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। পাম দিলাম যাতে হবু শ্বশুর ইমপ্রেস। ভাবি, আপনার ছেলে অসাধারণ, একদিন অনেক বড় হবে। এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা আমরা চলি তাহলে। তা কি করে হয়, নাস্তা করে যাবেন তো? না আজ নয়, অন্য আরেকদিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিতে লাগলাম। হয়েছে হয়েছে, এত ভাব নিতে হবে না। দেখছো বাইরে আমার কত দম, তত সম্মান, খালি তোমরাই বুঝলে না। তুই জানিস ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এটাই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলেছেন। তোমরাও না, আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকার করেছি, তার প্রতিদানে কিছু নিতে পারবো না। তাহলে উপকারের উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলেছিলি ঘুষ দিয়ে করতে হয়, এমন চাকরি আমি করবো না। দেখো আব্বু, আমি ওনার মেয়ের জীবন বাঁচাইছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছেন। অন্যথায় এই চাকরি আমাকে কখনোই দেওয়া হতো না। তো এদিক থেকে একরকম ঘুষি দেওয়া হচ্ছে। আমি করব না, আমার গ্যারেজই ভালো। থাক তুই তোর গ্যারেজ নিয়ে, কেউ বুঝলো না মনের কথাটা। অফিসে প্রথম দিন, আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখার আশা করিনি, কারণ আমার ক্রাশ বসে আছে। বস হিসেবে ক্রাশকে আশা করি নাই। উপস, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। ক্রাশের নাম হচ্ছে রিয়া চৌধুরী। আরে হৃদয় সাহেব যে, আসুন আসুন। আমি আবার সাহেব ভাবতেই কেমন লাগছে। এই যে আমার জয়েনিং লেটার এবং আমার কাগজপত্র। অনেক দিন ধরে আপনার মতোই লোক খুঁজতেছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর রিয়া একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, আজ আসুন। ওকে। চলে আসতে লাগলাম, তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ। আবারও চলে আসতে লাগলাম। বিকেলে ফ্রি আছে?
হ্যাঁ, কেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? ওয়ে ওয়ে, বললে বললে, এটা শুনে রাস্তাটাও ভুলেও করিনি। তাও প্রথম দিন পাখি দেখি নিজে ধরা দিচ্ছে। কি হলো? ইয়া শিওর, উই ক্যান গো। জাস্ট 5 মিনিট, আপনি বাইরে দাঁড়ান। জি, বাহিরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনেই কফি খেতে যেতে পারবো। এভাবে হলে আমাকে আটকায় কে? খুব জলদি বিয়ে করে বাচ্চাও দিতে পারবো। চলুন। রিয়ার ডাকে ঘোর কাটলো, ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে, দেখে শেষ করতে পারছি না। বলবো কি? হোয়াট? হোয়াট শুনে বাস্তবে ফিরলাম। না না, কিছু না, মজা করলাম। ও, তো আপনার লাইফ স্টোরি কিছু বলুন। কি আর বলবো দুঃখের কথা। আজ পর্যন্ত চাকা খাইছি 5টা। জীবনটাই বেদনা। সামনে ক্রাশ বসে আছে, কিছুই বলতে পারছি না। কি হলো আপনার? না না, কিছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না। আমার বাসায় যাওয়া উচিত। আমি চললাম। সে কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি যেতে পারবো। আমি উঠে চলে আসলাম। সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে আসলাম। মাথায় পানি ঢাললাম। উফস, এতক্ষণে শান্তি। রিয়ার সৌন্দর্য আমাকে পুরো মদ্যপ বানিয়ে ফেলছিল। ওর চোখ, ওর ঠোঁট, কথা সব পাগল করে দিচ্ছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম। খাটে শুয়ে পড়লাম। ও, আপনারা ভাবছেন হঠাৎ আমি অফিসে কি করে গেলাম? সেদিন তো বলছিলাম চাকরি করব না, তাহলে আজ অফিস কেন গেলাম? সে ভাই আমার অনেক দুঃখের কথা। এখনো মাইরের ব্যথা যায় নাই। কি মাইরটাই খাইছিলাম বলে বোঝাতে পারবো না। সেই দিন আব্বু আম্মুর সাথে কথা না বলে গ্যারেজে চলে গেলাম। চুপচাপ বসে আছি। কিরে, তোর কিছু হয়েছে নাকি? এমন মন মরা হয়ে বসে আছিস? কিছু না, তুই কাজ কর। শালার মনে হয় নতুন করে আবার ছ্যাঁকা খাইছে। না, ছ্যাঁকা খাই নাই। তাহলে বলোস না কেন, কি হয়েছে? আর বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচিয়েছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। প্রপোজ করছিলি? না, আমি জানি না আবার প্রপোজ। কি হয়েছে বলতো? ওদের সব বললাম। শাওন আর তুষার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এমন দেখাচ্ছে আমাকে এখন খাইয়া ফেলবে। এভাবে তাকিয়ে আছিস কেন? শাওন হাতে একটা লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম ধোলাই যাকে বলে। দুইজন মিলে আমাকে একা পাইয়া বানাইয়া ফেলছে পুরা। মারছিস কেন? শালা কয়দিন পর পর ছ্যাঁকা খাইয়া আমাদের কাছে আইসা কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি। তাইলে যে চাকরি অফার করেছে, এই চাকরির মাধ্যমে তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চাই ওর মাথাটা ফাটাইয়ে ফেলি। শালা ছ্যাঁকাখোর, সোজা কথা বুঝে না। আরে ভাই, অনেক তো মারছিস, আর কত মারবি? যা বলি মন দিয়ে শোন। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি। তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি, আস্তে আস্তে পটাবি। একবার পটালেই আমরা তোদের বিয়ে দিয়ে দিব। তাহলেই কেল্লা ফতে, আর তোর ছ্যাঁকা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? কি যে বলিস, পরে তো চাকরি থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আয় সে আমার ইয়া, তোর চাকরি করতে হবে না। আপাতত চাকরির চান্স নিয়ে মেয়েটাকে পটাও। কিন্তু তুষার, হ্যামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছুটাইয়া দেই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনের কাহিনী। মাইরের ব্যথা এখনো যায় নাই। যাই হোক, পরদিন অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডাকছেন। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যায় যায় অবস্থা। আরে ভাই, পরাণ যায় যায় অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন তো, কালোভাবে চলে গেলেন কেন? কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। কি বলি। আসলে আমার ওয়াশরুমে যাওয়ার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে, আমার প্রকৃতির ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা। ভূ প্রকৃতির ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ,
রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনার এত কি? আপনার ম্যাডাম আমার হবু বউ, বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাবনিয়া চলে আসলাম, কেবিনে বসলাম। দুপুরে রিয়ার সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আছি আমি আর রিয়া। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? করেছি তো। কিসের? পাড়ায় মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি, গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিব্বাই কামড় দিলাম, কি বলে ফেললাম। হাই রে ক্রাশ, তোকে দেখতে দেখতে যে কি হলো, প্ল্যানিং করি একটা, মুখ দিয়া বলে ফেলি আর একটা। না না, কিছু না। কি গ্যারেজের কথা যেন কি বললেন? ও কিছু না। এমন সময় শাওনের কল আসলো। উফ, বাসলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস, ফেসে গেছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো, এখন বল কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? রিয়ার সাথে বাহিরে আছি। চালিয়ে যা, চালিয়ে যা। ওকে, রাখি। ওকে বাই। ততক্ষণে রিয়ার কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপরের দিন। আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছুই বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ? হ্যাঁ, তা তো ঠিকই বলেছি। হোয়াট? না না, মানে এসব কখন বলছি আমি? বলেননি আপনি? আসলে কালকে দুষ্টামি করে বলছিলাম। এটা মজা। আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। উফস, কিছু না হইতে ক্রাশের বকা খাইয়া ফেলছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়েই, তাইলে তোর চাকরি আমি খাইয়া ছাড়ুম। নিজের কেবিন আইসা কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন, আসতে পারি? আমি পিছনে ফিরেই অবাক হয়ে গেলাম। এ যে কি, মাইয়া নাকি পড়ি? হাই আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, চুলে খোপা বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলিয়ে অস্থির। আপনি কে? আমি সেতু, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মি টু। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি, কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ। সে তো চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরা গ্লাস খেলাম। উপস, মাথা ঘুরিয়ে দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে রিয়ার সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট এক্সট্রা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, ওয়ান অ্যান্ড অনলি রিয়া। বিকেলবেলা। তোর পটানোর কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে তবে কি? দোস্ত, একটা মাইয়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। হ, বল বল, তোর ক্রাশের থেকেও বেশি সুন্দরী। এখন এই মায়ার সাথে প্রেম করুম। আমি বলছি এখনো? তুই এইটাই বলতি, আমি জানি। বেশি জানোস, আমার রিয়ার থেকে সুন্দরী এই পৃথিবীতে কেউ নাই, বুঝছস? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোরা লাগছত লাগ, আমার নিয়ে টানাটানি করিস না। আমি ডিরেক্টলি বিয়ে করুম। তোদের মতো মায়াগো পেছনে চেঁচামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। পরদিন অফিসে ফাইল নিয়ে রিয়ার কেবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। রিয়া রিয়া আমার দিকে হা হয়ে তাকিয়ে রয়েছে। উপস, কি ভুল করলাম, ভুলেই গেছিলাম এখনো যে রিয়াকে পটাইতে পারি নাই। শালার কপাল। এখন কি করি? কি বললেন? কি? রিয়া বলেছি। হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বোঝো না? আই লাভ ইউ বলে আমি টেবিলের পাশ কাটিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। রিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কি সব বলতেছেন? পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে, সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বলেই আমি আগাইতে লাগলাম। রিয়া পেছনে যেতে লাগলো। যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো। আমি আর রিয়া মুখোমুখি, দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। দুটো থাপ্পড় দিল রিয়া আমাকে। থাপ্পড় খাইয়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল হৃদয়, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন?
কি বলতেছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি। ও মাই গড, আই এম সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর অন্য কিছু ভর করেছিল। সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। রিয়া কিছু বলছে না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভিতর কি যেন আছে, মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ এখানে কেন ভর করলো বুঝলাম না। সরি ম্যাম বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। উফ, বাঁচা গেল। একটা শয়তানি হাসি দিলাম। কি ভাবছিলেন আসলে কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেম নাই, ওগুলো সব ইচ্ছে করেই করেছি। রিয়া বলে যখন রুমে ঢুকেই গেলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দিব। মিথ্যার ছলে প্রপোজ করলাম। আল্লাহ জানে রিয়ার মনে কি চলছে, তবে আমার মনে হয় রিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষে নিচে দাঁড়িয়ে রয়েছি। রিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। ম্যাডাম তখন নিজের ভুলে কি করেছি নিজেও জানি না, কিছু মনে করবেন না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি ভড়কে গেলাম। ভাইরে ভাই, অনুতপ্ত কেমনে হয়? রিয়া আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সেতু, স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে মনে কইলাম, কানের নিচে দুইটা দিমু, তখন চোখে ভালো দেখবি। শালি, আমার ক্রাশ আমাকে ভুল বুঝে চলে গেল, তুমি আইসো আমাকে পাম দিতে? ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। 2 দিন পর নিজের কেবিনে বসে বসে রিয়াকে নিয়ে লিখতেছি। কি করে বোঝাই তোমাকে কত আমি চাই, পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ তোমার, কাজল কালো আখি, তাই তো দিনে রাইতে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কত ভালোবাসি তোমায়, একবার ভুল করে বলে দাও না ভালোবাসো আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই, আমার সবকিছুর বিনিময় হলেও তোমাকে চাই। ইতি তোমার পাগলা। তারপর চললাম রিয়াকে দিতে। বুক ফুলিয়ে গেলাম রিয়ার রুমে, দিলাম চিরকুটটা ফাইলের ভিতর ঢুকিয়ে। ম্যাডাম, একটু ফাইলটা দেখবেন ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখছি। রিয়া ফাইলটা দেখতে লাগলো, তখনই চিরকুটটা সামনে পড়লো। চিরকুটটা রিয়া হাতে নিল, তারপর পড়া শুরু করলো। কোনো রিয়াকশন দেখছি না। এটা কি হৃদয় সাহেব? কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো, আপনি জানেন না? বলতে পারবো না যে। আচ্ছা, ফাইল ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, কাজে লেগেছে। আই অ্যাম 100% শিওর ক্রাশ আমার প্রেমে পড়েছে। ওহো, ভাবতেই হেব্বি আনন্দ লাগছে। কাজ শেষে অফিস থেকে বের হলাম, সোজা গ্যারেজে গেলাম সুখবরটা দিতে। শাওন আর তুষারকে সুখবর দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথা হবে না, তুই কালকেই রিয়াকে প্রপোজ করবি, ও তো অ্যাকসেপ্ট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলি তা করলেই হবে, চুপ চুপ শোন। হ্যাঁ বল। ওর থেকে বুদ্ধি নিয়ে বাসায় ফিরলাম। তারপর শাওনের কথা মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিন থেকে রিয়াকে দেখে কি কি হয়েছে সব লিখলাম। তাড়াতাড়ি ঘুমিয়েও গেলাম। পরদিন তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। সবার আগেই অফিসে ঢুকলাম। তারপর রিয়ার কেবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের কেবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিয়া আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়ে রিপ্লাই দিবে। সেই রকম ফিলিংস কি হবে ভাবতেই পারছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। গ্যারেজ দেখে মনেই হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থাও হয়েছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, শালারা এত কিছু করে বসে আছে। আমাকে দেখে শাওন আর তুষার এগিয়ে আসলো। কিরে, কি অবস্থা? সব ঠিক আছে। ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম গান বাজতে শুরু হলো। তারপর আর কি, শুরু হলো ড্যান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে, আমিও থাকতে পারলাম না, আমিও ড্যান্স শুরু করলাম। কিছুক্ষণ ড্যান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? তুই রিয়াকে নিয়ে আসলি না কেন? এসব দেখলে কত খুশি হইতো। খুশি না ছাই হইতো। একটু আগে আমাকে যে ধোলাইটা দিছে। কিরে, কথা বলিস না কেন? কি কই মতো গো। ব্যাক টু অফিস। কেবিনে বসে অপেক্ষা করতেছি কখন রিয়া আসবে, ওগুলো দেখবে, তারপর আমাকে ডেকে পাঠাবে। উফস, আসছে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিগাইলাম রিয়া আসছে না কেন, সেও জানে না। হঠাৎ, কি স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে। তুমি বুঝলে কেমনে? এমনি স্পেশাল কিছু আছে নাকি? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম, ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা রিয়া আসলো। আমার হতাশ মনে হাসি ফুটে উঠল।
আজকেই বসকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পাবো। যা ভাবা সেই হলো। রিয়া নিজের রুমে ঢুকতে দেরি, তার কিছুক্ষণ পরেই আমার ডাক পড়লো। হিরো হিরো ভাব নিয়ে রিয়ার রুমে ঢুকলাম। গিয়ে দেখি রিয়ার হাতে চিঠিটা আর ফুলগুলো। মনে মনে খুশি কারে কয়, এগুলো কি? দেখছো না? দেখেছি। আমার মুখ থেকে শুনতে চাইতেছো? রিয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। আই লাভ ইউ আ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখে প্রেমে পড়ে গেছিলাম। সেদিন থেকে একদিনও তোমাকে স্বপ্নে দেখিনি, এমন রাত যায়নি। আমি তোমাকে আমার জীবনে সারা জীবনের জন্য চাই। এটা যা লেখা আছে সব সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিলে ওই দিন নিজের ইচ্ছাতেই? কেউ তোমার উপর ভর করেনি? ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দিয়ে। আপনার সাথে ঘোরাঘুরি করতাম, তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো রিয়া? যদি আগে জানতাম এমন করবেন তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর এমন কিছু করবেন না। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করতেছি। আপনি যে কাজ করেছেন তার উপর যে আপনাকে ডিসমিস করিনি, এটাই আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাম, তাহলে আপনি কিছুই জানেন না। আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনেও জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পাই নাই তাই জয়েন করেছি, হাসাইলেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি কারো দয়া নিয়ে নিজেকে চালাই না বলেই ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। বর্তমান কি এইসব হইতেছে? হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরো কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। শাওন কি যেন ভাবতে লাগলো। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে তোর ক্রাশ হইতো মাইয়া না। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে তুই যা ভাবছিস তাই বলে হাসতে শুরু করলো। ভালো হবে না বললাম। কি তুই পোলায়ের একটা ছেঁকা খাইছে আর তুই মজা নিচ্ছিস? তো কি করব, নায়কের মতো ডায়লগ দিয়ে চাকরি ছেড়ে চলে আসলো। এটা কি সিনেমা যে পরে গনটা আক্রমণ করব আর উনি নায়িকা হইয়া বাঁচাইব, তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর মাইয়া রাজি হয়ে যাবে আর ওনারা তারপর ডান্স আর গান গাইবেন। কিছুক্ষণ নীরবতা। ধ্যাত, যা হওয়ার হইছে। ব্যান্ড পার্টি সব আছে, আজকে পার্টি হবেই। ধর তোর ছ্যাঁকা খাওয়ার খুশিতেই পার্টি হবে। যেই কথা সেই কাজ, শুরু হলো পার্টি। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আব্বুর বকা খাইলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না, কপালটাই খারাপ। এই জীবনে আর আমার প্রেম হবে না। এমন সময় শাওনের কল রিসিভ করলাম। জলদি বের হ। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হইবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তারে বিশ্বাস নাই, কখন যে কি করবে নিজেও জানি না। বাসা থেকে বের হলাম। শাওন আর তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথায়? নাইট ক্লাবে যাব। হইছে এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামলো। কোথায় আসলি? ভালো করে দেখ। ভালো করে তাকিয়েও কিছুই বুঝলাম না। শালা, এটা তো শ্বশুর বাড়ি। মানে কি বলিস? ওদের বাড়ির সামনেটা এমন নয়। ভাই, কেউ ইট দে, আর মাথা ফাটাইয়ে ফেলবো আমি। শালা, এটা বাড়ির পেছন দিক। রাগিস কেন? কেন এখানে আসলি? এখন তুমি এই দেয়ালে বেয়ে বাড়ির ভেতরে যাবা, গিয়ে রিয়াকে প্রপোজ করে আসবি। কি যে বলিস, পাগল হইলি নাকি? যা বলছি করবি নাকি মাইর খাবি? কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে তো যা। দেয়াল বেয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর গাছ বেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দার দরজা খোলা পাইলাম। ভিতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে রিয়া আসলো। ও আমাকে দেখে চোর বলে চিৎকার করতে যাবে, তখনই আমি ওর মুখ চেপে ধরলাম। আমি, প্লিজ প্লিজ চিৎকার করো না, আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর ছাড়লাম ওরে। চিৎকার দিল না, প্লিজ চিৎকার দিও না। আসলে শাওন আর তুষার আমাকে বাধ্য করেছে এখানে আসতে। মানে? আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করেননি। সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করিও না। কি? তুমি অনেক সুন্দর, আর তোমার নাভির নিচে তিলটাও অনেক সুন্দর। এন্ড আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম দৌড়। বারান্দার দরজা খুলে বের হব, তখনই এই যে শুনে আমি পিছন ফিরলাম। আমাকে আর পাইকে রিয়ার ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ বলো।
কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি খুশি মুখটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এখন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভিতরে কি হলো? গণঢোলাই খাস নাই তো? আরে না, হিরো জাস্ট হিরোর মতো এন্ট্রি নিছি, প্রপোজ করছি, চলে এসেছি। ভাই দূরে যাইয়া ডায়লগ দে, হজম হচ্ছে না। থাম, যাই হোক ভিতরে হইছে তো হইছে, চল এখন বাসায় যাই। চলো। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। ফিলিং সো মাচ এক্সাইটেড। কাল নিশ্চিত যে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। উফস, ভাবতে কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। দেখো হৃদয়, ওই দিনের ব্যবহারের জন্য আই এম সো সরি। অ্যাকচুয়ালি আমি তো তোমাকে। এমন সময় পিয়ন এসে, ম্যাম আসবো? মেজাজটাই খারাপ হয়ে গেল। শালা আসলি তো আসলি, 10 মিনিট পরে আসতি। উপস। কি বলতে আসছো? ফ্যাক্টরি থেকে কল আসছিল, আপনি নাকি সেখানে যাবেন। হ্যাঁ, তুমি যাও, পরে যাচ্ছি। পিয়ন চলে গেল। মনে মনে আরো গালি দিলাম। হ্যাঁ, এবার বলো। কি বলবো? কি বলবা মানে? যা বলতে চাইছো তা বলো। ও হ্যাঁ, কাছে আসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। রিয়া আমার কাঁধে হাত রাখলো। সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাইতে লাগলো। কি করছো? একদম চুপ। রিয়া মুখ আগাচ্ছে, আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কে যেন কামড় দিচ্ছে। ব্যাস, দিলাম চিল্লানি। উঠে বসে পড়লাম। উফ, চোখ খুলে দেখি আমার আঙুল আমার মুখে। নিজের আঙুলে নিজেই কামড় দিছি। উফ জ্বালা, শান্তি পাইলাম না মায়াটার জন্য। আজকে দিলাম আঙুলে কামড়। কোন দিন যেন টিপ দিয়া ধইরা মইরা যাই। গলা টিপার কথা বলছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবলাম এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম না, উঠে ফ্রেশ হলাম। অফিসের সময় অফিস গেলাম। অফিস গিয়ে সোজা রিয়ার রুমে গেলাম। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কি ব্যাপার, এইভাবে ঢুকেছেন কেন? কালকে অফিস থেকে রিজাইন দিলাম। তারপর ওর ডাকার মানে এটাই যে তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনি ঢুকা যায়। ও হ্যালো, আমি ডেকেছি, তার মানে আমি আপনাকে ভালোবাসি কে বলেছে? বেশি বুঝবেন না। আমি অবাক হলাম, বলছে কি ও? তাহলে ডেকেছো কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানেই থাকি সেখানেই চলে যাবেন? হ্যাঁ, মাটির নিচে থাকলে সেখানেও চলে যাব। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিয়েছি তো। এখনো 24 ঘন্টা হয় নাই। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি আপনি চুরি করতে গেছেন, তখন কি হবে জানেন? আমি গেছিলাম, প্রমাণ কি? প্রমাণ সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেননি হয়তো, আমার রুমের বারান্দায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কি? হ্যাঁ, এবার যান, কাজটা করেন। কি? কি আর করুম, পড়েছি বিপদে, করতে তো হবেই। দাও ফাইল। ফাইল নিয়ে নিজের কেবিনে আসলাম। কপাল, কি ভাবলাম হইলটা কি? আসছিলাম আম খাইতে, ধরে দিছে আমের আটি। কপাল, সবই কপাল। আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যাই হোক, কাজ শেষে ফাইল জমা দিতে গেলাম, জমা দিলাম। এই নিন আপনার মাসের বেতন, আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। এক্স্যাক্টলি। কালকে ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে যেতে নিলেন। তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না। কাজটা করেই নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা নিবেন না, তাহলে এমনই হবে। কাজটা ভালো করনি। আসতে পারেন আপনি, ওকে? চলে আসতে যাব তখনই বারান্দায় কোনো ক্যামেরা ছিল না, ওকে? আমি একবার পেছনে ঘুরলাম, সহ্য করতে পারতেছিলাম না, তাই কিছু না বলে চলে আসলাম। 3 দিন পর। এই 3 দিন কারোর সাথে তেমন একটা কথা বলি নাই। আব্বু আম্মু কয়েকবার এসে জিজ্ঞাসা করেছে কেন অফিস যাই না। কোনো রকমে কাটিয়ে দিয়েছি। রিয়ার অপমানের কথা কোনোভাবেই ভুলতে পারি না। 3 দিন পর গ্যারেজে গেলাম। কিরে, আমি তো ভাবছিলাম ছ্যাঁকা খাইয়া মারা গেছিস নাকি, দেখা পাই না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বলছিস না যে? কি বলতাম? তুই কিছু জানিস রিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চাই না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? গোপন সূত্রে খবর পেয়েছি রিয়ার বিয়ে। কি সব বলছিস? তুই উত্তেজিত হইতেছস কেন? তুই রিয়াকে ভালোবাসতি, রিয়া তোকে ভালোবাসতো না। শো বাদ দে, নতুন মেয়ে খোঁজ। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? বাসায়। বলেই হাঁটতে লাগলাম। ভাবতেই পারছি না রিয়ার বিয়ে। বাসায় এসে রুমে বসে আছি, রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। হঠাৎ আব্বু আর আম্মু আসলো আমার রুমে। ফ্রি আছিস তুই? হ্যাঁ, বলো। হৃদয়ের মা তুমি বলো।
তুমি বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি করব বিয়ে? জীবনও না, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর বাপ করবে বিয়া। আম্মু চোখ ঘুরিয়ে তাকালো আব্বুর দিকে। না মানে তোকে তো বিয়ে করতেই হবে। পরক্ষণে ভাবলাম, যেহেতু আমি আর রিয়াকে পাবো এটা, তাহলে তাহলে আর অপেক্ষা করে লাভ কি? আমিও বিয়ে করে ফেলি, যা আছে কপালে দেখা যাবে। যাও, আমি রাজি আছি। বাহ, খুশি হলাম। রাজি না হলেও তোমার বিয়ে করতেই হতো। তার জন্য রাজি হয়েছি। শুক্রবার তোমার এঙ্গেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকো। ওনারা চলে গেলেন। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়লো। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নম্বর। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। হৃদয়, হ্যাঁ বলো, কেন কল দিয়েছো? আমার সাথে দেখা করতে পারবা? কেন, আরো অপমান করতে চাও নাকি? না প্লিজ, এখন আমার বাড়ির সামনে এসো। পাগল নাকি? এখন রাত 10টা বাজে, আমি যাবো তোমার বাড়িতে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাই। তো এই তোমার ভালোবাসা, আমার জন্য বাড়িও আসতে পারবে না? বললাম মাইকে চিপাই, ভালোবাসার কথা উঠেছে। যতই আমাকে অপমান করো, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি ভালোবাসো তুমি। আচ্ছা আসছি আমি, কি আর করবো। বাসা থেকে বের হলাম, রিক্সাও পেয়ে গেলাম। রিক্সা নিয়ে চললাম রিয়ার বাড়ি দিকে। রিয়ার বাসার সামনে গিয়ে রিয়াকে ফোন দিলাম। রিয়া কিছুক্ষণের মধ্যে চলে আসলো, হাতে ব্যাগ। রিক্সা উঠলো। মামা বাস স্ট্যান্ড চলো। রিক্সা চলছে আপন গতিতে। রিয়াকে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছি, তাও পাচ্ছি না। মনে হয় বাস স্ট্যান্ডে একা যেতে ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে নামলাম। রিয়া কাউন্টার থেকে কক্সবাজারের টিকিট কাটলো, তাও আবার দুটো। বুঝলাম না কিছু। তুমি একা কক্সবাজার যাচ্ছ, আরেকজনকে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাবো কেন? তাহলে প্রশ্ন না করে বাসে উঠো। আমি কেন বাসে উঠবো? কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছি মানে? আমার মাথায় কিছুই ঢুকছে না, কি বলছো তুমি এসব? আসলেই তুমি বোকাই থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবা নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করে ফেলবো। না না, উফস, আমারও তো বিয়ে ঠিক। যদিও আমার ইচ্ছে নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না, তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথেই পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না। লাগবে না, কিনে নিব না। কিন্তু আর কিন্তু কিন্তু করবি তো এখন আমি বাসায় চলে যাব। একদম চুপ করে বাসে উঠ। চুপ হয়ে গেলাম। বাসে ওটা বসে পড়লাম রিয়ার পাশে। ভাবতেও পারছি না ক্রাশের সাথে পালাচ্ছি আমি। শাওন আর তুষার জানতে পারলে ওরা নিশ্চিত শিহরিত হবে। আহা, কিন্তু মাথায় আসছে না রিয়া হঠাৎ ভালোবাসলো কেমনে। দুদিন আগেও আমাকে দেখতে পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় আসছে না ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। দেখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি রিয়ার রূপে ডুবে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটা খাড়া, নাদুস নুদুস গাল, একেবারে আল্লাহ যেন নিজ হাতে তৈরি করেছে। যদিও আল্লাহ সবাইকে নিজ হাতে বানিয়েছে, মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার দিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম আবারও। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আব্বুর কল। যেই রিসিভ করতে যাবো অমনি কার ফোন? আব্বুর। হাদারাম, কল কেন ধরতেছি? ধরলে কি হয়েছে? তোমার বাবাকে কি বলবা? তুমি কোথায়? বলবো ক্রাশের সাথে পালাচ্ছি। রিয়ার আগে দৃষ্টিতে আমার দিকে তাকালো, মোবাইলটা হাত থেকে নিয়ে নিল, এরপর অফ করে দিল। অফ কেন করলি? চুপ করে বসে থাক। চুপ হয়ে গেলাম। দুপুরের দিকে কক্সবাজার পৌঁছালাম। পৌঁছতে গেলাম, থাকবো কোথায় আমরা? বালির উপরে থাকবো। আজব ব্যাপার, আসছি হোটেলেই থাকবো তাই না? হোটেলের রুম খুঁজতে লাগলাম, কোনো হোটেল রুমই খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আছে। তোমার আমার সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম নাই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নেই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকের সাথে এক রুমে থাকবো, এটাই তো ভাবতে গা শিউরে উঠছে। না করবো কিভাবে? যাই হোক, রিয়া এক রুম বুকিং করলো। চাবি নিয়ে রুমে গেলাম। ওয়াও, সো বিউটিফুল কাপল রুম। ও হ্যালো, উই আর নট কাপল, ওকে? কন্ট্রোল ইউরসেলফ। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবা?
কিছু না বলে রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। আমি একটা মুচকে হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকালে শপিং করতে বেরোলাম, কারণ আমার জামা কাপড় কিচ্ছু ছিল না, কিচ্ছু আনা হয়নি। রিয়া পছন্দ করে আমাকে কিনে দিল সবকিছু। বিচে হাঁটছি দুজন পাশাপাশি। হঠাৎ মাথায় আসতো রিয়া তো আমাকে রিজেক্ট করেছিল, তাহলে আবার কেন, কিভাবে? রিয়া, এটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবা। এই তো যে তোমাকে কি করে আমি ভালো ভালো তো আমি তোমাকে সেদিনই বেসে ফেলেছিলাম যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠান? তাহলে থাপ্পড় কেন দিয়েছিলে? থাপ্পড় দেওয়ার পরেই তোমার প্রেমে পড়েছিলাম, আর যখন জানতে পারলাম তুমি আমার জান বাঁচিয়েছো, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই তো অফিসে সব সময় তোমাকে চোখে চোখে রাখতাম। সেতুকেও ওয়ার্নিং দিছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করলে না কেন? কারণ তুমি অনেক কিছু বুঝো না। চাকরি করবা না, এটা করবা, ওটা করবা না, মানে কি? তুমি নিজে থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবা কেন? আমার ভালো লাগে না এসব। তাই তো শিক্ষা দিতে চাইছিলাম যে কষ্ট করলে এই কেষ্ট মিলে, এই জন্য একসেপ্ট করি নাই। চাচ্ছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করো, কিন্তু কপাল, বাবা সুযোগটা দিল না। কোথাকার কার সাথে যেন বিয়ে ঠিক করে ফেললো, না হলে তোমাকে মজা দেখাইতাম। এই ছিল তোমার মনে? দেখাচ্ছি মজা। রিয়া দিল একটা দৌড়, আমিও দিলাম পেছন পেছন দৌড়। খেয়ে দে বিছানায় শুয়ে আছি, হঠাৎ রিয়া, তুমি খাটে কেন? যাও সোফায় যাও। আমি সবাই যাবো কেন? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে প্রবলেম কি? চাইলে আমরা ইয়েও করতে পারি। কি সব বলছো? ঠিক বলেছি। আমি রিয়াকে কোলে ধরে নিলাম, এরপর খাটে নিয়ে আসলাম, এরপর ডিং ডং টিং টিং ইত্যাদি। পরদিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি রিয়া মাত্র গোসল করে বের হয়েছে, চুল বেয়ে পানি টুকটুক করে পড়ছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোমাকে যা লাগছে না একেবারে। লিভ মি। না, ছাড়বো না। আই সেড জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? শখ করে এখন জিজ্ঞাসা করছো আমার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা হলো তা কি ঠিক হয়েছিল? ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি নাই। ছি। রিয়া, বাদ দাও এসব, কন্ট্রোল ছিল না আমার। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না। রিয়া, তুমি থাকো, আমি চলে যাই। বলেই ও রুম থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলে তো ঠিক হয়নি। বিয়ের আগে এসব করা মহাপাপ, অনেক বড় ভুল হয়ে গেছে। না, আমার রিয়ার কাছে ক্ষমা চেতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। রিয়ার খবরটি চিন্তায় পড়ে গেল কোথায় মেধা আমাকে পেলে। খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম, সমুদ্র পাড়ে খুঁজে চলেছি। অনেকক্ষণ পর রিয়াকে দেখতে পেলাম, একা একা বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে। আমি পাশে গিয়ে বসলাম, রিয়ার হাতে ধরলাম। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয়নি, আমিও মানছি। আই এম ভেরি ভেরি সরি। আর এরকম ভুল হবে না, প্রমিস। রিয়া আমার দিকে তাকাচ্ছে না, তাই আমি সামনে গিয়ে বসলাম। রিয়ার চোখের দিকে তাকাতে দেখলাম ও কাঁদছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে, আই এম সরি। প্লিজ রিয়া। তবুও কিছু বলছে না রিয়া। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে তো আর কিছু ঠিক হবে না। রিয়া দাঁড়িয়ে হাঁটা ধরলো, পেছন থেকে রিয়ার হাত ধরলো। রিয়া প্লিজ। আমাকে একা থাকতে দাও প্লিজ। রিয়া হাতটা ছাড়িয়ে নিল, হাঁটা ধরলো হোটেল রুমে। চলো আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ বিয়ে। এখন কিভাবে করব? কিভাবে করবা মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতেই সব ফুস হয়ে গেল। তা না, ফ্যামিলি ভাই বন্ধু ছাড়া কিভাবে বিয়ে করব? ওইসব কেমনি করতো? তখন ফ্যামিলি ভাই বন্ধু মনে পড়ে নাই? অবৈধ সম্পর্ক করতে ভালোই লাগে, তাই না? আমি ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয় নাই। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কিন্তু কি করতে চাও বলো? বিয়ে করবা না নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ করব। কি করব? বিয়ে করব। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। কালকে কেন? আমার ইচ্ছা, করবা কিনা তুমি বলো। করব। তখন রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। রিয়ার কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেও করিনি। ভাবছিলাম কি আর এখন হবে নাকি। ভাবলাম জমিও কয়েক বছর প্রেম করব, তা না এখনই বিয়ে করে ফেলছি।
আল্লাহ জানে কপালে কি আছে। পরদিন ঘুমিয়ে রয়েছি। আই হৃদয়, উঠো উঠো। আর একটু ঘুমাই। না, কোনো ঘুম চলবে না, উঠো, দেখো কারা এসেছে। আরে ঘুমাতে দাও তো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, একলাভে উঠে গেলাম। এরপর চা দেখলাম, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে শাওন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। এভাবে হা করে আছিস? তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না, তা কি করে হয়? বেঈমান শালা, বিয়ে করার জন্য পালিয়ে এসেছিস আমাদের না বলেই। অ্যাকচুয়ালি আমি। থাক, বলতে হবে না, আমরা সব জানি। শাওন চোখ টিপো দিল। আমার আর বুঝতে বাকি ছিল না এসবে শাওনের হাত আছে। শাওন, সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? বাচ্চা পোলাপায় নাচত, তোর এইসব বুঝতে হবে। শাওন, তুষার আর রিয়া হাসতে লাগলো। যাই হোক, দুপুরে খেলাম। খাওয়ার পর শাওনকে আলাদা করে নিলাম। কি বলবি, জলদি বল। আমি জানি তুই কিছু না কিছু করেছিস, বল তো কি করেছিস। শালা, তুই জানার জন্য এত পাগল কেন হইস? বলবি কিনা বল। আচ্ছা শোন তাহলে। বল। তোরে যেদিন রাতে রিয়ার বাসায় পাঠাইছিলাম, তখন তোর যেহেতু রিয়া কিছু করে নাই, তখন আমি শিওর হলাম রিয়া তোকে ভালোবাসে। তার কিছুদিন পরে জানতে পারলাম রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুই তো শালা ছ্যাঁকাখোর এর মতো ঘরেই পইরা আছিলি, তাই কি আর করবো, আমিই গেলাম রিয়ার কাছে, গিয়ে তোর সব বললাম। তখনই রিয়াও নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা বোকা, যদি রিয়া তোকে ভালোবাসার কথা বলতো তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তাই বুদ্ধি করেই এই পালানোর প্ল্যান করলাম রিয়ার সাথে। প্ল্যান মতো রিয়া তোকে নিয়ে পালালো, কিন্তু তুই শালা যা আকাম ঘটাইছস, এখন তাড়াতাড়ি বিয়েও দিতে হচ্ছে। আমি শাওনকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে যে কি হতো। আমাকে ভুলে গেলি? তোরে ভুলবো কেন। এরপর তিনজনকে জড়িয়ে ধরলাম। কাজী অফিসে এসছি বিয়ের জন্য। অবশেষে পেয়েই গেলি তোর ক্রাশকে। এখনো পাইনি, বিয়ে হয়নি এখনো। ওই একই আগে সব আকাম ঘটাই ফেলছো তুমি, বিয়ে তো বন্ধন মাত্র। দোস্ত, ভয় ভয় লাগছে। আমরা থাকতে কোনো ভয় নাই। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই এ বিয়ে হবে না। শাওন পিছনে ফিরে। এ কোন শালাই রে, বিয়ে হবে না? আমরা পিছনে ফিরে শকড। আমি তো রীতিমতো কাঁপতে শুরু করেছি, কেননা আমার সামনে আমার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বাহ বাহ, আমার ছেলে আমাকে না বলেই বাসা থেকে পালিয়ে বিয়ে করেছে। গর্বে আমার বুক 52 ইঞ্চি থেকে 57 ইঞ্চি হয়ে ফুলে উঠেছে। দেখুন আঙ্কেল, আমি বলছি। এই তুমি চুপ থাকো, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? শাওন চুপ হয়ে গেল। এই ছেলে, তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এতটা ফালতু আগে জানতাম না। আর রিয়ামা, তুই এমন কাজ কেমনে করলি? একবার আমার কথা ভাবলি না? পড়েছি মাইকে চিপায়, এখন কি করি আমি? কি আর করবো, ডায়লগ মারা শুরু করলাম। দেখুন না কেউ, আমি রিয়াকে ছাড়া বাঁচবো না। রিয়া আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলেই কান্না করতে শুরু করলাম। মহা ঝামেলা তো, এখন কি বলি? তুমি কাঁদতেছো? আমি কি তোমাদের পর করে দিয়েছি নাকি? তোমরা তো আমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের আপনজন। আমি এসব নাটক আর দেখতে পারছি না। রিয়া, চল আমার সাথে চল। না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি। হারামজাদা আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলেছেন তো। অবস্থা বিগে দিক, কি করি? শাওনকে ইশারায় কইলাম কিছু একটা কর রে, নইলে খুনাখুনি হয়ে যেতে পারে। শাওন কইলো কিচ্ছু করতে পারবে না সে। কি আর করবো, যা থেকে কপালে কিছু তো করতে হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নেই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখবো। আমার এমন গরিব জামাই লাগবে না, আমি আমার মেয়েকে নিয়েই চলে যাই। না বাবা, আমি যাব না। রিয়াকে আমি নিয়ে যেতে দেব না। রিয়ার হাত ধরে বললাম। এমন সময় আব্বু এসে আমার হাত ধরলো। ছেড়ে দে, তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্রী দেখে বিয়ে দেবো। অন্যদিকে রিয়ার আব্বু টানাটানিতে আমার হাত থেকে রিয়ার হাত ছুটে গেল। রিয়া কাঁদতে লাগলো, আমি যাব না, আমি যাব না, এসব বলতে লাগলো। বাবু, আজকে তো আমাদের বাসর রাত, জমিয়ে বাসর হবে। বাকি রাখছো, বিয়ের আগেই তো করে ফেলছো। ওটা ভুল হয়ে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না, নো বাসর নো আদর। কি বলো তুমি? যা বলছি তাই।
কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে বলে দিই। কি আর করবো, চিত হয়ে শুয়ে পড়লাম। সালার কপাল, বাসরও করতে পারবো না। ও, আপনারা ভাবছেন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে কিভাবে হলো? ভাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল। সবই কপাল। তাহলে শুনুন কি হয়েছিল। আমার আব্বু আমাকে ধরে রেখেছে, রিয়ার আব্বু রিয়াকে নিয়ে চলে যেতে চাচ্ছে। এমন সময় শাওন। ওকে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর পড়তে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, রিয়ার আব্বু রিয়াকে ছেড়ে দিল। কি কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছেন আঙ্কেল। বলেছিলাম না স্কুলে অনেক অভিনয় করেছি, এসব আমার বাম হাতের খেলা। আব্বু আর রিয়ার আব্বু কোলাকুলি করলো। আমার মাথায় কিছুই ঢুকছে না। হচ্ছেটা কি? মানে কি? কি হচ্ছে? মানে কি হচ্ছে তোকে আমি বলছি। তুই? এসব আমার প্ল্যানিং। কাল রাতেই তোর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মুকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলেছি। মনে মনে 180টা গাড়ি দিলাম শাওনরে। সালা, এরকম বন্ধু থাকলে আর কিচ্ছু লাগবে না, যে কোনো সময় স্ট্রোক করবো। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়েটার ছবি দেখতি। আমার হাতে একটা ছবি দিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। রিয়ার ছবি? তার মানে রিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? আরে কপা, এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং। সালা, সবারই দেখে এই প্ল্যানিং ওই প্ল্যানিং ছিল, আমি এক হতভাগা। সব প্ল্যানিং মূল বস্তু। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেব কাজ শুরু করেন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করিয়ে দিল, আমি বিবাহিত হয়ে গেলাম। শাও, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার কি মনে হয় আমি এত কিছু শুধু শুধু তোমার জন্য করেছি? তা না রে পাগলা। তাহলে কি? তোর শালিটাকে ভাল লাগছে, তাই তোর লাইন ক্লিয়ার করে নিজে তোর শালির কাছে হিরো হলাম। কয়েকদিন পর প্রপোজ করুম, রাজি হয়েও যাবে, 100% শিওর। হারামজাদা কোথাকার, বাস্তবে আসি। কি বাবু, রাগ করছো নাকি? আমি কথা বলছি না। আহারে, বাবুটা খুব রাগ করছে। আসো বাসর করি। কথা শুনতে দেরি আছে, উঠে বসে পড়লাম। জানতাম এটা বললেই এমন করবি, লুচ্চা কোথাকার। লুচ্চা বলো আর যাই বলো, ক্রাশ আমার বউ, ভাবতে আমি শিহরিত। বলেই রিয়ার উপর ঝাঁপিয়ে বললাম। অফিসে। সেতু, তুমি তো দিন দিন খালি গ্লো করছো, ব্যাপারটা কি? কি যে বলেন স্যার? সত্যি বলছি, তোমার ম্যাডামের আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। এমন সময় পেছন থেকে রিয়া। বিয়ে আমি তোকে করাম, আয় আয়, আমার রুমে আয়। আজকে শেষ আমি। এই হচ্ছে রিয়ার চলা। আজকে কপালে দুঃখ আছে। গেলাম রিয়ার রুমে, দেখলাম অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পিছনে তাকালো। আমাকে দিয়ে মন ভরে না? কয়টা লাগে তোর? চুপ করে রয়েছি। কথা বলছিস না কেন? আই, এই তোর ভালোবাসা? বলেই কেঁদে দিল। সহ্য করতে না পেরে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আম সরি, আর হবে না প্লিজ। কেঁদেই চলেছে। খেতো না প্লিজ, আর করবো না, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। কান্না থামালো। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেক ভালো হতো। শয়তান। কয়েকটা থাপ্পড় দিল, এরপর পাপ্পি দিল। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি এই কোম্পানির এমডি হয়ে গেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।